নমস্কার, সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকা, ভালো রাখা এবং আপনি কতটা ভালো থাকবেন, এগুলো ডিপেন্ড করে, আমি বারবার বলি, আমাদের এই গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে। ভালো মন্দ অর্থাৎ খারাপ, অনেক ধরনের খারাপ থাকতে পারেন, অনেকভাবে খারাপ থাকতে পারেন। মনের দিক দিয়ে আপনি হয়তো খারাপ হয়ে গেছেন, বা আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না বলে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে, সেটা মনটা ভেঙে গেছে। এই জিনিসটা এক ধরনের আপনার আমাদের অ্যাকচুয়ালি কি খারাপ হই কখন, বা আমরা খারাপ থাকি কখন, যখন আপনি আপনার চাওয়া পাওয়ার মধ্যে যখন ব্যালেন্সটা রাখতে পারেন না, বা আপনি যেটা চাইছেন সেটা আপনি যখন পাবেন না, তখন আপনার মধ্যে খারাপ থাকার প্রবণতা বা খারাপ জিনিসটা তৈরি হয়ে যায়। এবং এরকমই একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা আমাদের ভালো থাকার জায়গাটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবং এটার পিছনে কিন্তু তার বিপক্ষেও বেশ কিছু যুক্তি রয়েছে। অর্থাৎ যেটা সন্তান, অর্থাৎ সন্তান আসছে না বা সন্তান হয়নি, সেটা নিয়ে যেমন দুশ্চিন্তা থাকে, সেরকম সন্তান আসার পরেও সেই সন্তান যদি অবাধ্য হয়ে যায়, সেটা নিয়ে আর একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়। তাই আজকের আলোচনা করব যে যাদের সন্তান আসছে না, কেন আসছে না, কী কারণ, গ্রহ নক্ষত্র কী বলছে, কী কারণে সন্তান আসছে না, তাদের কি কোনো রকমের বন্ধন ক্রিয়া করা আছে, বিভিন্ন ধরনের তন্ত্রের ক্রিয়ার কারণে কি তার সন্তান আসছে না, এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ একটা মেয়ের ক্ষেত্রে সে যতক্ষণ না মা হতে পারবে, ততক্ষণ তার জীবনের যে সম্পূর্ণতা আসে না। এই সম্পূর্ণতা আসার ক্ষেত্রে এটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেজন্য একটা মেয়ে যখন মাতৃত্বের স্বাদ পাবে, তখন তার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস, তার মধ্যে তার মন থেকে আরম্ভ করে সব কিছু, তার পজিটিভ এনার্জি তৈরি হবে। তাই একটা সন্তান আসার ক্ষেত্রে মেয়েদের যথেষ্ট ভূমিকা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ছেলেদেরও ভূমিকা রয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু এখানে যথেষ্ট ভূমিকা আছে, এবং তাদের গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমি আজকের আলোচনা করব যে একটা মেয়ের ক্ষেত্রে যেমন মঙ্গল গ্রহ, কারণ মঙ্গল আমরা কেন বলি, মঙ্গল হচ্ছে আমাদের মাংসপেশি, আমাদের শরীরের নির্দিষ্ট পার্টগুলো কন্ট্রোল করার জন্য নির্দিষ্ট গ্রহের অবস্থান রয়েছে। তাই মঙ্গল থেকে আমাদের রক্ত এবং মাংসপেশিকে কন্ট্রোল করে এই মঙ্গল গ্রহ। তাই মঙ্গল গ্রহ যদি কোনো রকমের পীড়িত হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তাদের রক্তের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এবং এই রক্তের সমস্যার কারণে তাদের ক্ষেত্রে যেমন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা, সেটা কিন্তু দেখা যায়। যেহেতু আজকে আমরা সন্তান বিষয়ে নিয়ে আলোচনা করছি, সেই জন্য এই বিষয়টাকে নিয়েই আজকে অবশ্যই জানাবো। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের অবস্থান অবশ্যই সেখানেও কিন্তু দেখতে হবে, শুক্রের গ্রহের কী অবস্থান রয়েছে। কারণ শুক্র আমাদের হরমোন গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে। হরমোন গ্ল্যান্ড যদি সঠিক ব্যালেন্স না থাকে একটা শরীরে বা একটা মানব শরীরে, তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রে সন্তান ধারণের সমস্যা তৈরি হয়। কেমন? এবং এর সঙ্গে সঙ্গে যেমন গ্রহগত কানেকশান বললাম, তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশানও রয়েছে জড়িয়ে। কারণ একটা সন্তান, একটা মেয়ের ক্ষেত্রে তার সন্তান ধারণের পঞ্চম ভাব থেকে ইন্ডিকেশন করে। তাই পঞ্চম ভাবের অধিপতি সে যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, কোনো অশুভ কিন্তু গ্রহের সঙ্গে কানেকশান পেয়ে যায়, বা পঞ্চম ভাবে যদি কোনো অশুভ গ্রহ গিয়ে অবস্থান করে, তাহলেও কিন্তু সেই সন্তান, সেই জাতক জাতিকার সন্তান আসতে প্রবলেম হয়। তাহলে এখন কী ধরনের সমস্যা তৈরি হয়, কী ধরনের অশুভ গ্রহ কিভাবে আপনার গ্রহর মঙ্গল গ্রহটাকে পীড়িত করছে, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। যে আপনার ক্ষেত্রে তাহলে আপনি মিলিয়ে দেখে নিন, কারণ আপনার হয়তো
সন্তান আসতে গিয়ে সমস্যা হচ্ছে, সন্তান আসেনি কারোর ক্ষেত্রে, বা কারোর ক্ষেত্রে সন্তান আসার আগে তার, কারণ এখন তো বিভিন্ন ধরনের পদ্ধতি মানা হয়। কেউ দেখা গেলো সন্তান তার হয়তো আসবেই না, সে অ্যাডাপ্ট করে নিয়েছে, অর্থাৎ সে অ্যাডাপ্ট করেছে সন্তান কোথার থেকে। আবার কারোর ক্ষেত্রে সন্তান দেখা গেলো ডাক্তারবাবু তাকে বলেই দিয়েছে যে আপনার সন্তানের জায়গাটা সমস্যা আছে, আপনি আইভিএফ যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী আপনি সন্তান ধারণ করতে পারেন। তাহলে এগুলো এখন অবশ্যই সায়েন্স ডেভেলপ হয়েছে, মেডিকেল সেক্টর সেটাকে কাজে লাগিয়ে অনেক উন্নত মানের পরিষেবা তারা দিচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে এই ধরনের সমস্যা আপনার জীবনে আসবে কি না সেটাও কিন্তু গ্রহগত কানেকশন অবশ্যই আপনাকে জানাবে। অনেক কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে সমস্যা, কারণ একটা জাতক জাতিকার দেখবেন যে সন্তান ধারণ অর্থাৎ সন্তান আসছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে জানবেন সেই জাতক জাতিকার কোনো দেখা যাচ্ছে যে কোনো মানে দেখা গেলো পূর্বজন্মের কোনো কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে, হয়তো তার পরিবারের কোনো কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে। এইরকম কানেকশান পঞ্চম ভাবটাকে পীড়িত করে দেয়। অর্থাৎ জন্মছকের যদি কেতুর অবস্থান থাকে পঞ্চম ভাবে, তাহলে সেই সকল জাতক জাতিকার সন্তান আসতে চায় না, বা সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে যায়। আবার দেখা গেল যে ওই জাতিকার অর্থাৎ ওই জাতিকার ক্ষেত্রে তার মঙ্গল গ্রহটা কেতু পীড়িত হয়ে আছে, কেতু দ্বারা কানেক্টেড হয়ে আছে, তাহলেও জানবেন সেই সকল জাতক জাতিকার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা আসবে। অনেক সময় দেখা যায় যে আপনি দেখবেন যে এই কানেকশান অনুযায়ী অনেক সময় তার বিভিন্ন ধরনের সিস্টের কানেকশান দেখা যায়। তাহলে এইগুলো কিন্তু জন্ম ছকের কানেকশান অনুযায়ী তার দেখা গেলো যে সন্তান ধারণের বাধা তৈরি হচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে যে জন্মছকের সন্তান আসার শুভ যোগ রয়েছে, সব কিছু কানেকশান রয়েছে, কিন্তু সন্তান আসছে না, কারণ তাকে কোনো কেউ ক্ষতি করে রেখে দিয়েছে তন্ত্র মতে, যাতে তাদের পরিবারে কোনো সন্তান না আসে। আবার অনেক সময় দেখা গেলো সেই পরিবার একটা বড় কোনো অভিশাপ দ্বারা কিন্তু অভিশপ্ত হয়ে আছে এবং তার কারণে সন্তান আসছে না, এগুলোও কিন্তু দেখা যায়। তাই জন্মছকে যদি আবার কোনো কোনো সময় দেখবেন যে পঞ্চমে বৃহস্পতি, সন্তান তো আসার কথা, খুব শুভ গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে, কিন্তু সন্তান আসতে দেরি হবে। কেন হয়? কারণ বলছে ভাববতী ভাবস্থানে, অর্থাৎ কারক গ্রহ, এটা একটু কেটে দিও, হ্যাঁ, ভাবপতি যেখান থেকে বললাম ওটা কেটে দেবে। এটা কেন হয়? অর্থাৎ বলা হয় যে কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে সেক্ষেত্রে সেই কারকতা নষ্ট হয়ে যায়। অর্থাৎ পঞ্চম থেকে আমাদের সন্তানের জায়গা দেয়, আর বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। তাই কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে তার সন্তান অর্থাৎ সেই কারকত্ব নষ্ট হচ্ছে, অর্থাৎ তার সন্তান আসবে কিন্তু সন্তান দেরিতে আসবে। তাহলে এইগুলোর কানেকশান দেয়। সেই জন্য আপনার জন্মছকের কী কানেকশান রয়েছে সেগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হবে। দেখবেন অনেক জাতক জাতিকার সন্তান কোনোভাবে আসছেই না, হয়তো 9 বছর 10 বছর বিবাহ হয়ে গেছে, সন্তানের জায়গাটা কোনোভাবে কোনো কিছুই বুঝতে পারছেন না। এটা একটা কানেকশান, এবং সেই কানেকশান অনুযায়ী দেখা হলো যে এখানে ফিমেল অর্থাৎ জাতিকার জন্মছক নো ডাউট ঠিক আছে, কিন্তু এখানে জাতকের সমস্যা রয়েছে। আবার দেখা গেল জাতিকার সমস্যা রয়েছে, যেটা শুক্রটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, শুক্র কেতু যুক্ত হয়ে আছে, শুক্র রাহু যুক্ত হয়ে আছে, শুক্র কখনো রবি কানেক্টেড হয়ে আছে, এবং সেই জন্য সন্তান আসলেও বা সন্তান আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, যেগুলো বিভিন্ন ধরনের গ্ল্যান্ড বা হরমোন, বিভিন্ন গ্রন্থিগুলো, এবং যে অনেক সময় তাদের ইন্টারনাল অর্গানের বহু রকমের সমস্যা তৈরি হয় এই কানেকশান থাকলে। এবং তার কারণে
এদের দেখা যায় সন্তান আসে না, বা সন্তান আসার কোনো রকমের সিমটমই তারা এগুলো কিন্তু বুঝতে পারে না। তাহলে এইগুলোও কিন্তু হয়। সেক্ষেত্রে আমি জাতিকার জন্মছক অনুযায়ী বললাম, অর্থাৎ একটা জাতিকার ক্ষেত্রে বা একটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহ কতটা পাওয়ারে আছে সেটা অবশ্যই দেখতে হয়। শুক্র কী অবস্থানে রয়েছে, কার সঙ্গে কানেকশন রয়েছে সেটা অবশ্যই দেখতে হয়। এবং তারপরে তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের অবস্থান পরিপ্রেক্ষিতে গ্রহগুলোর কানেকশান কী পাচ্ছে সেটা দেখে তারপরে সেটার সঠিক বিচারের জায়গা কিন্তু আসতে হবে। তাই জন্মছক, আর এটা অবশ্যই যখন বিবাহ হবে, যেটা যৌতুক বিচার বলি আমি বারবার, সেই যৌতুক বিচারের সময়ই কিন্তু এটা বিচার্য বিষয়। কারণ প্রত্যেকের স্বপ্ন থাকে এবং তাদের জেনারেশনটাকে আগামী দিনে কন্টিনিউ যাতে থাকে তার জন্য কিন্তু তারা, এবং প্রত্যেক মানুষই সেটাই চায়। তাই কোনো রকমে কোনো কারণে দেখা গেলো এমন কোনো জায়গায় বিবাহ হলো, সেই বিবাহের কারণে সেখানে সেই বিবাহিত জীবনে তার সন্তান আসছে না, সেক্ষেত্রে কার সমস্যা? মেয়ের ক্ষেত্রে সমস্যা না ছেলের সমস্যা? মেয়ের বিভিন্ন কানেকশানগুলো তো বললামই, এটার একটা কানেকশানের কারণে মেয়েদের ক্ষেত্রে সন্তান আসে না। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়? ছেলেদের ক্ষেত্রে বলছে শুক্র গ্রহ যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, শুক্র দেখা গেলো নিচস্থ হয়ে যায়, কারণ আপনারা শুক্র কোথায় নিচস্থ? না শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়, আর শুক্র কম্বাস্ট হয় কিন্তু রবি পীড়িত, অর্থাৎ রবির সঙ্গে কানেকশান পেলে। তাই এটা গ্রহগত কানেকশান অনুযায়ী বা গ্রহের কারকতা অনুযায়ী সেই জাতকের ক্ষেত্রে সন্তান আসতে চাইবে না, কারণ তার ক্ষেত্রে শুক্র পুরোপুরি কম্বাস্ট, শুক্র পুরোপুরি উইক হয়ে গেছে, এবং এর কারণে দেখা গেলো সন্তান আসছে। অনেক সময় দেখা গেলো যে শুধু সন্তান আসছে না মানে মেয়েদেরই দোষ, কিন্তু তা না। সন্তান না আসার কারণে দুজনেরই কিন্তু তার জন্মছকের কানেকশান বলে দেবে যে কার কারণে সন্তান আসছে না। সন্তান আসলে সেখানে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে সেই সন্তান, সে তার ক্ষেত্রে কীভাবে কী পদ্ধতি মেনে সন্তান আসবে। এগুলো কিন্তু টোটালটাই তার জন্মছকের বিচারের কানেকশান অনুযায়ী হয়। অনেক সময় দেখবেন যে জন্মছকের মেয়েদের ক্ষেত্রে রাহু কানেকশান হয়ে যায় পঞ্চমভাবে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যায়। তাহলে সেই সকল জাতক জাতিকার দেখবেন যে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে এবং তার কারণে তার সন্তান ধারণ ক্ষমতা তার মধ্যে লোপ পেয়ে যায়। তাহলে এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। শুক্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন হরমোন গ্ল্যান্ডগুলোকে ব্লকেজ করে দেয়, তাহলে তার কারণে সন্তান আসে না। এগুলো তো বললামই, এছাড়াও আরও বেশ কিছু কানেকশান আমি আপনাদেরকে বলছি যার জন্য সন্তান আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। অনেকের জন্মছকে দেখবেন যে পঞ্চমভাবে অশুভ গ্রহ, মানে যদি রবির কানেকশান থাকে, তাদের সন্তান আসার সব ক্ষেত্রে শুভত্ব রয়েছে, কোনো অশুভত্ব কিছু নেই, কিন্তু রবি কানেকশান গিয়ে সেই জাতক জাতিকার সন্তান আসার যে সিমটমগুলো সেগুলো কোনোভাবেই সে বুঝতে পারে না এবং সন্তান আসেও না। তাদের মধ্যে প্রচণ্ড রাগারাগি, জেদ এগুলো তৈরি হয়, কিন্তু সন্তান আসে না। এগুলোর প্রত্যেকটার কানেকশান, প্রত্যেকটা গ্রহগত কানেকশান এবং নক্ষত্রগত কানেকশানগুলো রয়েছে কিন্তু অবশ্যই, সেগুলো কিন্তু তার জন্মছকের কানেকশান অনুযায়ী এগুলোর প্রত্যেকটা বিচার্যের বিষয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে অনেকের ক্ষেত্রে আমি যেমন বলছিলাম যে কোনো পাপ বা কোনো অভিশাপ থেকে তার জীবনে আসতে পারে। যেমন কারোর জন্মছকে দেখবেন যে কেতু যদি পঞ্চমে অবস্থান করে, তাহলে জানবেন যে তার আগের জন্মের কোনো অশুভ কর্ম সে জীবনে করে এসছে, তার পূর্ব জন্ম তার ক্ষেত্রে অশুভত্ব ছিল, কিছু না কিছু খারাপ কাজ করেছে। অনেক সময় বলা হয় যে পরিবারের কেউ যদি সাপকে ধ্বংস করে, সাপকে যদি হত্যা করে, সাপকে যদি মারে, তাহলে তার ক্ষেত্রে তার পরবর্তী তার জেনারেশন সেটাকে ব্লকেজ করে দেয়, অর্থাৎ সন্তান আসবে, সন্তান মিসক্যারেজ হয়ে যাবে, সন্তান আসবে, আলটিমেটলি সন্তান আসছে না, এবং দিনের পর দিন এটা চলবে। এবং
তারপরে গিয়ে একটা সময় গিয়ে আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবেন। এগুলো কিন্তু পঞ্চম ভাব যদি কেতু দ্বারা পীড়িত হয়ে যায়। এবং অনেকের দেখবেন ষষ্ঠভাবে কেতু অবস্থান করেছে, তাহলে সেই সকল জাতক জাতিকার কোনো গুপ্ত শত্রু তাকে কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে বাধা তৈরি করছে, তার সন্তান আসতে দিচ্ছে না, এবং কোনো কোনো সময় সেগুলো পরিবারগত জায়গার থেকেও তৈরি হয়, এবং সেই পরিবারগত কানেকশান অনুযায়ী তার ক্ষেত্রে দেখা গেলো সন্তান আসছে না। তাহলে এই যে যোগগুলো বললাম, এই যোগগুলোর কারণে একটা জাতক জাতিকার সন্তান আসার ক্ষেত্রে সমস্যা হয়। তা যাই হোক, ছেলে এবং মেয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে জন্মছকের কানেকশান তাকে বলে দেবে তার সন্তান আসবে কি আসবে না। কারণ যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ শুক্র গ্রহ কোথায় কিভাবে অবস্থান করছে এটা যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশানও কিন্তু গুরুত্ব রয়েছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু শুক্রটা খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা গ্রহের অবস্থান ভীষণ ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে চন্দ্রগ্রহ। অর্থাৎ চন্দ্রগ্রহ, চন্দ্রটা যদি সঠিক জায়গায় না থাকে, চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, চন্দ্র দেখা হলো রাহুযুক্ত হয়ে আছে, চন্দ্র কখনো কখনো মঙ্গল কানেকশন পেয়ে যায়, চন্দ্র কখনো কোনো সময় রবির সঙ্গে কানেকশান পেয়ে যায়, তাহলেও কিন্তু সন্তান আসার ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়ে যেতে পারে, যে রোগ পরবর্তী জেনারেশনকে কিন্তু বাধা দিতে পারে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, এবং এর সঙ্গে সঙ্গে আমি আবার বলছি, জন্মছক কিন্তু অবশ্যই তার বিচার সেখানে বলে দেবে তার কী ধরনের। দেখা গেলো অনেক সময় থাইরয়েডের সমস্যা চলে আসে মেয়েদের ক্ষেত্রে, যার কারণে সন্তান আসার সমস্যা তৈরি হয়। কখনো কখনো দেখা গেলো যে অনেক জাতক জাতিকার দেখা যায় যে যে কোনো রকমের এমন কিছু দুরারোগ্য রোগ রয়েছে যেটার কারণে সন্তান কোনোভাবেই আসতে পারবেই না, আসবেই না, এরকম কানেকশান দেখা যায়। এবার কয়েকটা পয়েন্ট যেমন বললাম গ্রহগত কানেকশান অনুযায়ী, এবার আপনার হাতের রেখার দিকে লক্ষ্য করুন। হাতের রেখায় এই যে থাম, অর্থাৎ এই যে বিদ্যা আঙুলটা রয়েছে, এই বিদ্যা আঙুলের নিচটা, এই নিচের পোর্শনটা আপনার ক্ষেত্রে কতটা সুন্দর আছে, ভালো আছে, কতটা পরিপুক্ত আছে, সেটার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে সন্তান কতটা আসার যোগ রয়েছে। অনেকের দেখবেন যে এইখানে সন্তান রেখাগুলো, এইখানে পরপর রেখাগুলো তৈরি থাকে, এখানে নির্দিষ্ট করা থাকে তার কটা সন্তান হতে পারে। কারণ যাদের ক্ষেত্রে সন্তান দেখবেন হবেই না, সন্তানের যোগ নেই, তাদের এই যে যেমন বললাম এই যে জায়গাটা, এই জায়গাটা যেমন পরিপুক্ত থাকে বা সেখানে একটা মানে উন্নত মানের থাকে, সেই জায়গাটা ডিস্টার্ব থাকবে। সেটা দেখা গেলো কোনো ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখবেন একটা সাইড থেকে ভিতরের দিকে বসে গেছে, তাহলে সেক্ষেত্রে তার সন্তান আসার জায়গা সমস্যা তৈরি করে। এছাড়াও দেখবেন অনেকের ক্ষেত্রে জন্মছক অর্থাৎ হাতের রেখার এই যে জায়গাটা, অর্থাৎ ঠিক আপনার যে হার্ট লাইন রয়েছে, হার্ট লাইন, এই হার্ট লাইনের নিচের দিকে এই সাইড করে যদি কোনো রকমের কাটা ছাড়া অনেক ধরনের কাটাকাটির দাগ থাকে, কোনো জাল চিহ্ন থাকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে সেক্ষেত্রে সন্তান আসার বাধা তৈরি হবে। কারো ক্ষেত্রে যদি আপনার অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এই বৃদ্ধাঙ্গুলটের নিচের পোর্শন, এই জায়গাটা যদি কোনো জাল থাকে, পরপর দেখা গেলো নেটের মতো হয়ে আছে বা কোনো রকমের হালকা করে একটা ডাউন হয়ে গেছে, তাহলে জানবেন যে আপনার সন্তান আসার ক্ষেত্রে সমস্যা আছে, সন্তান আসতে চাইবে না। তাহলে এগুলো যদি সেরকম প্রয়োজন, অবশ্যই ডাক্তারির পরামর্শের জন্য আমি অবশ্যই বলে থাকি। এবং তাছাড়াও কিন্তু তার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রতিকার প্রতিবিধান আছে, সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি চলতে পারলে অবশ্যই আপনার ভালো ফল হবে। আমি কয়েকটা জিনিস অবশ্যই বলবো। কিছু করণ ক্রিয়া রয়েছে, যাদের সন্তান আসছে না তারা কি করবেন,
আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে 11টা বৃহস্পতিবার গরুকে কিন্তু ছোলা, গুড় এবং তার সঙ্গে সঙ্গে একটা রুটি দিয়ে কলার পাতার মধ্যে করে জড়িয়ে গরুকে খাওয়াবেন। 11টা বৃহস্পতিবার যদি খাওয়াতে পারেন তাহলে আপনি কিছু সন্তান আসার ক্ষেত্রে কিছু সিমটম অবশ্যই পাবেন। আর যদি কোনো কারণে দেখা গেলো এটা করতে পারছেন না, তাদের জন্য উদ্দেশ্যে বলবো যে আপনার ক্ষেত্রে সন্তান আসার জন্য যেটা আপনি করবেন সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি ষষ্ঠীর তিথি অর্থাৎ শুক্লাপক্ষের ষষ্ঠী তিথি, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, দুটো তিথির মধ্যে যে অর্থাৎ এই পক্ষটা আপনি যে পক্ষ অর্থাৎ কৃষ্ণপক্ষ করতে পারেন বা শুক্লাপক্ষ করতে পারেন, কিন্তু তিথিটা কিন্তু হবে অবশ্যই ষষ্ঠী তিথি। এবং ওই ষষ্ঠী তিথিতে আপনি আপনার বাড়ির কাছাকাছি যেখানে বট গাছ আছে, যে বট গাছে দেখবেন যে বট গাছ এবং অশ্বত্থ গাছের বিবাহ দেওয়া হয়েছে, সেই বট গাছ এবং অশ্বত্থ গাছের বিবাহ যেটা দেওয়া হয়েছে সেই তার চারিদিকে গিয়ে একটা লাল রঙের সুতো সেখানে আপনি 11টা প্যাঁচ দিয়ে আপনি বেঁধে দিয়ে আসবেন। এবং সেখানে যখন প্যাঁচটা দেবেন সেই সঙ্গে সঙ্গে দুধ, গঙ্গার জল, কালো তিল এবং একটা ফল সেই গাছের গোড়ায় দেবেন। এবং ওই দুধটা যখন আপনি সুতোটাকে পেঁচাবেন তখন ওই দুধটা চারিদিকে ঘোরাবেন, অর্থাৎ অল্প অল্প করে ফেলবেন আর নিচের দিকে ফেলবেন আর চারিদিকে ঘুরিয়ে আপনাকে সুতোটা বাঁধতে হবে। বাঁধার পরে ওখান থেকে 1 চিমটি মাটি নিয়ে এসে কাগজের মধ্যে করে রেখে আপনি আপনার বিছানার নিচে, আপনাদের বিছানার নিচে মাথার দিকে রেখে দেবেন। দেখবেন যে সন্তানের জায়গাগুলো তৈরি হবে। এছাড়াও যদি যাদের ক্ষেত্রে আসছে না, যাদের সমস্যা হয়ে আছে, বিগত দিনে অনেক ধরনের চেষ্টা করেছেন, কোনো রকমের কিছু হচ্ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে কেন সন্তানটা আসছে না, গ্রহগত কোথায় কি সমস্যা, না তার ক্ষেত্রে কেউ দোষ ত্রুটি করে রেখেছে বা কেউ কোনো রকমের শত্রুতা করে তাকে খারাপ কিছু করে রেখেছে, বা তার ক্ষেত্রে পূর্ব জন্মের কোনো কর্মফলের জন্য সে আজকে এই ধরনের সমস্যায় ভুগছে কিনা সেগুলোর সঠিক তার প্রতিবিধান রয়েছে। আপনি আপনার পূর্ব জন্মের কর্মফলের প্রায়শ্চিত্ত আপনার সেই জায়গাটাও কিন্তু রয়েছে প্রতিবিধানের মধ্যে। তাই সঠিক প্রতিবিধান করলে অবশ্যই আপনার সন্তান হবে। আমি তো বারংবার বলি যে অনেক সময় দেখা গেল যে কেউ শত্রুতা করে, কালা জাদু করে আপনার সন্তানটা আসছে কিন্তু আপনার সন্তানটাকে মিসক্যারেজ করিয়ে দিচ্ছে কোনো সমস্যা করে। তাহলে সেগুলোও যদি থাকে তাহলে সেগুলোও কিন্তু সেই বিচারের মাধ্যমে বলে দেওয়া যাবে এটা হচ্ছে এবং এর জন্য এই প্রতিকার। তাই বারবার বলি সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমার সঙ্গে যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ প্রতিবিধান, সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমি বারবার সেটা করে দেখিয়েছি। সেই জন্য বিগত দিনে বহু মানুষ আমার কাছে এসছেন তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, কিন্তু সেই সমস্যার সমাধান করিয়ে তাদের নির্দিষ্ট জীবনের স্রোতে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়ে এসছি। সেই জন্য তাদের কাছ থেকে শুনুন যারা বিগত দিনে যে সকল মানুষগুলো আমার কাছে এসেছিল তারা আজকে কতটা ভালো জায়গায় রয়েছে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে সিটি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি
অনেক কিছু আমার নিজের জনদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং
যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।